বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় জরায়ু টিউমার, কারণ, লক্ষণ ও চিকিৎসা। দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের অবস অ্যান্ড গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার বেনজির হক পাটনা। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনারাও নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা জরায়ু নিয়ে আলোচনা করতে চাই, জরায়ু টিউমার নিয়ে আলোচনা করতে চাই। শুরুতে একটু জানতে চাই যে জরায়ুতে কেন টিউমার হয়? ধন্যবাদ, খুব সুন্দর কোয়েশ্চেন। জরায়ুতে কেন টিউমার হয়? জরায়ু থাকলে টিউমার হবে, তাই না? শরীরের এমন কোনো অর্গান নেই যেখানে টিউমার হয় না। মানে সব সময় যে জরায়ুতে টিউমার হয় বিষয়টা তো আবার এমন না, ওরকমও না। তবে জরায়ু থাকলে টিউমার হওয়ার সম্ভাবনা থাকবে। টিউমারটা হওয়ার মেইন যে কারণটা সেটা হচ্ছে হরমোনাল, মেইনলি হরমোনাল। আমার মেয়েদের শরীর, মেয়ে না, মানুষদের শরীর নিয়ন্ত্রিত হয় হরমোন দিয়ে। তা আমাদের শরীরে কিছু হরমোন আছে, ফিমেল হরমোন, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এইসব হরমোনের যখন আধিক্য থাকে তখনই জরায়ুতে টিউমার হতে পারে। পাশাপাশি যেটা হতে পারে জেনেটিক একটা প্রিডিসপোজিশন, যেমন ফ্যামিলিয়াল। আমার ফ্যামিলিতে আমার মায়ের ছিল, খালার ছিল, এরকম কিছু টিউমার আমি ক্যারি করতে পারি, মেয়েরা বহন করে, বংশগত কারণে। এরকম কিছু বিষয়। তাছাড়া যেসব এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সেগুলো হচ্ছে একটু ফ্যামিলি প্ল্যানিংটা যদি একটু দেরি করে হয়, ওভার ওয়েট যদি হয়ে যায়, হ্যাঁ, তারপরে হচ্ছে বিয়ের সাথে একটু দেরি করে হলে, স্বাভাবিক বিয়ে দেরি করে হলেই তো ফ্যামিলি প্ল্যানিং দেরি করে হবে। তো এইসব বিষয়গুলো, হঠাৎ করে ওয়েট বেড়ে গেল, প্রভাবক হিসেবে কাজ করে। হ্যাঁ, প্রভাবক হিসেবে কাজ করে। তো এইসব কারণে অ্যাকচুয়ালি জরায়ুতে টিউমার হয়। আচ্ছা, মানে কয় ধরনের টিউমার হয় জরায়ুতে? সবাই শুনলেই ভয় পেয়ে যায় যে টিউমার হয়েছে, ক্যান্সার হলো কিনা, মানে অনেকে ভয় পেয়ে যায় বিষয়টা। জরায়ুতে আসলে খুব কমন যেটা হয় সেটা হচ্ছে ফাইব্রয়েড বা বেনাইন টিউমার। বেনাইন বলতে আমরা যেটা বুঝবো যে এটা ক্যান্সার না, হ্যাঁ, ক্যান্সার ছাড়া যে টিউমার সেটাকে আমরা বেনাইন টিউমার বলে থাকি। জরায়ুতে বেনাইন টিউমারটা ফাইব্রয়েড ইউটেরাসটাই খুব কমন। আর ফাইব্রয়েড ইউটেরাস ছাড়া জরায়ুর বাইরে যে ডিম্বাশয় থাকে সেখানে বিভিন্ন রকমের টিউমার হতে পারে। আচ্ছা, তাহলে এই দুই প্রকার, মানে যদি বেনাইন টিউমার হয় তাহলে তো ভয়ের কিছু নেই, কিন্তু আসলে বুঝবে কি করে যে আসলে টিউমারটা কোন টিউমার, বেনাইন কিনা বা বেনাইন কিনা? বেনাইন টিউমার হলে ভয়ের কিছু নেই, কথা সত্যি। কিন্তু এই বেনাইন টিউমারও কিন্তু কিছু কিছু কমপ্লিকেশন প্রেজেন্ট করে, যেটা নিয়ে আমাদের একটু চিন্তিত হতে হবে। যেমন ফাইব্রয়েড ইউটেরাস, হ্যাঁ, তো ফাইব্রয়েড ইউটেরাসটা কিন্তু সবচেয়ে বেশি যে প্রেজেন্টেশনটা নিয়ে আসে সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশনে খুব বেশি রক্তপাত, পিরিয়ডের সময়, মেয়েদের পিরিয়ডের সময় প্রোগ্রেসিভ ব্লিডিংটা হবে। যেমন সে বলবে যে প্রথম 6 মাস আমার 6 মাস ধরে বেশি বেশি রক্ত যাচ্ছে, আগে 5 দিন যেত, এখন সেটা 7 দিন যাচ্ছে। এরপরে যেটা বলবে যে আমার এখন 2টা পিরিয়ডের মাঝখানেও ব্লিডিং হয়। এরপর যেটা বলবে যে আমি আসলে ব্লিডিংটা বন্ধই হচ্ছে না, এটা হচ্ছে সিকিউরলি। এভাবে করেই সে প্রেজেন্ট করবে। এছাড়া ব্লিডিং ছাড়া আর যে কমপ্লিকেশনগুলো নিয়ে আসে সেটা হচ্ছে অনেক সময় সে তলপেটে খুব ভারী কিছু অনুভব করবে, যেহেতু টিউমার। তো টিউমার হলে স্বাভাবিক এটা বড় হতে থাকে। বড় হলে সে কি করে, জরায়ুর আশেপাশের যে অর্গানগুলো আছে, সামনে ব্লাডার থাকে, পিছনে রেকটাম থাকে, তো এইসব অর্গানগুলোর উপর সে প্রেশার দেয়। তখন ওই রিলেটেড সিমটম শুরু হয়ে যাবে। বারবার প্রস্রাব হতে পারে, বা বাথরুমে কনস্টিপেশন হতে পারে, বা মানে কমপ্লিট ইভাকুয়েশন নাও হতে পারে, এই জাতীয় কমপ্লেইনগুলো। প্লাস সে যখন পেট বড় হবে না, কন্টিনিউয়াস একটা পেইন সে কমপ্লেইন করবে, মানে সব সময়ের জন্য একটা ড্র্যাগিং পেইন হবে। আচ্ছা, এটা কি বয়সের উপরে নির্ভর করে? মানে হ্যাঁ, অবশ্যই বয়সের, যেহেতু আমি বলেছি যে হরমোন দিয়ে এই টিউমারটা হয়। তো হরমোন মেয়েদের সবচেয়ে বেশি থাকে চাইল্ড বিয়ারিং এজে, দ্যাট মিনস 20 থেকে 40 ইয়ার্সের মধ্যে। তো এই বয়সটাতেই জরায়ুর টিউমারটা বেশি হয়। তবে এটা বলবো না যে 20-এর আগে হবে না, বা যখন মেয়েরা মেনোপোজে গেলে টিউমার হবে না। মেনোপোজের আগে, প্রি মেনোপোজাল, ওই সময়ও কিন্তু এই টিউমারটা হতে পারে, ওই সময়ও হতে পারে। আচ্ছা, আমরা এই বেনাইন টিউমার নিয়ে কথা বলতে চাই। আর কি ধরনের টিউমার হয় সেটা নিয়ে একটু সংক্ষেপে জেনে তারপর এই বিষয়ে একটু ডিটেইল আলোচনা করতে চাই। আর কি টিউমার মানে জরায়ুতে? হ্যাঁ, জরায়ুতে টিউমার ছাড়াও মেইনলি হচ্ছে, টিউমার বলতে গেলে ফাইব্রয়েডটাই হচ্ছে, তাছাড়া পলিপ হতে পারে।
জরায়ুর ভিতরের যে লেয়ারটা থাকে সেখান থেকে একটা মাংসপিণ্ডর মতো বড় হবে, ওটাও ওয়ান টাইপ অফ টিউমার, পলিপ বলে ওটাকে। আচ্ছা, অনেক সময় আমরা শুনি না যে ক্যান্সার হয়ে গিয়েছে, সেটা অপারেশন করা লাগছে। ওই ফাইব্রয়েডটাই হচ্ছে কি এক সময় যদি আমি এটাকে মানে বড় হতেই দেই, এটার কোনো আমি ট্রিটমেন্ট না করি, একটা সময় ওখান থেকে মেলিগনেন্সি হতে পারে। তাছাড়া আরেকটা আছে মেলিগনেন্ট টিউমার, মানে যেটাকে আমরা ক্যান্সার বলে থাকি। ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি চাইল্ড বিয়ারিং এজে হবে না, ওটা যখন নাকি মেয়েদের মেনোপজ হয়ে যায় তখন সেখানে একটা গ্রোথ হতে পারে, মাংসপিণ্ড হতে পারে অ্যাবনর্মাল সেল দিয়ে, যেটাকে আমরা মেলিগনেন্ট টিউমার বলে থাকি। সেটা একটা সার্টেন এজের পরে, হ্যাঁ একটা সার্টেন, অবশ্যই 50-র আগে হবে না, ইউজুয়ালি হয় না। ওটার জন্য যে রিস্ক এজ সেটাই হচ্ছে আফটার 50। ও আচ্ছা, এই কারণেই হচ্ছে আমরা ওই বয়সে নারীদেরই দেখি সাধারণত এই ধরনের ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে কিংবা এই ধরনের প্রবলেম দেখা দেয়। আচ্ছা, এই ধরনের টিউমার যদি কোনো মেয়ের হয়, মানে 20 থেকে 40-এর মধ্যেই ধরলাম কোনো নারীর হলো, সেই ক্ষেত্রে অনেকে বাচ্চা কাচ্চা নেওয়ার ক্ষেত্রে খুব টেনশনে পড়ে যায় যে টিউমার, তাহলে এই ক্ষেত্রে কখন বেবি নেবে কিংবা আসলেই কোনো সমস্যা হবে কিনা, বেবিও বেড়ে যাচ্ছে, টিউমারও বেড়ে যাচ্ছে, এই কমপ্লিকেশনস গুলো তো হয়, একটু ডিটেইল জানতে চাই। এখন ফাইব্রয়েডে কিন্তু আমি বলেছি যে দুইটা সমস্যা, একটা হচ্ছে ব্লিডিং এর সমস্যা, একটা হচ্ছে প্রেশার সিমটম, মানে বড় হয়ে যাচ্ছে। আরেকটা গ্রুপ আসবে যাদের হয়তো প্রেগন্যান্সি হচ্ছে না অথবা প্রেগন্যান্সি হয়ে বারবার মিসক্যারেজ হচ্ছে। হ্যাঁ, ইউটেরাসের তো একটা লেয়ারে এসে বেবিটা ইমপ্ল্যান্টেশন হয়, যদি দেখা যায় ওই পোর্শনটাতেই ফাইব্রয়েডটা আছে তাহলে কিন্তু ইমপ্ল্যান্টেশনটা ফেল হয়ে যাবে, বেবিটা মিসক্যারেজ হয়ে যাবে। আর কোনো কোনো ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি হবে না, বিকজ দেখা যায় ফাইব্রয়েডটা হয়তো সার্ভিক্সের একদম ওপেনিংয়ে, মানে ক্ষেত্র বিশেষে। ফাইব্রয়েড কিন্তু জরায়ুর অনেকগুলো অংশে হতে পারে, বডিতেও হতে পারে, ফান্ডাসেও হতে পারে, সার্ভিক্সেও হতে পারে। তো খুব কমন দুইটা জায়গা, যেমন কর্নুয়াল এন্ড বা সার্ভিক্সে যদি হয়ে থাকে তাহলে কিন্তু পেশেন্ট ইনফার্টিলিটির প্রবলেম নিয়ে আসবে। সে এসে বলবে যে আমার কনসিভ হচ্ছে না। ইন দ্যাট কেস আমি যদি দেখা যায় তাকে একটা আলট্রাসোনোগ্রাফি করেছি, দেখা যাবে তার একটা বড় ফাইব্রয়েড তার হচ্ছে ট্র্যাক্টকে অবস্ট্রাকশন করে আছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই মেয়ের ওই যে পেশেন্ট আসবে ওই মেয়েটাকে কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট করে নিতে হবে, আগে ফাইব্রয়েডটা রিমুভ করে নিতে হবে, ইউটেরাসটাকে আগে রিকনস্ট্রাক্ট করে নিতে হবে, তারপরে সে প্রেগন্যান্সি প্ল্যান করবে। আচ্ছা, অনেক সময় এমন হয় না যে ডক্টররা বলে যে এখন অপারেশন করা যাবে না, এখন যেভাবে টিউমার আছে সেভাবেই থাক, বেবি নেয়ার পর আসলে এটাতে হাত দেয়া হবে। এটা হচ্ছে ফাইব্রয়েডটা তো আসলে শুরু থেকেই বড় হয় না, প্রথমে তো খুব ছোট থাকে, তাই না? ওই সময়ে যদি সে আমার কাছে আসলো যে আমি তো জাস্ট প্রি কনসেপশনাল একটা চেকআপ করেছি, মানে আমি বেবি নিব সেজন্য আমি একটা রুটিন চেকআপ করেছি, আমার একটা ফাইব্রয়েড দেখা যাচ্ছে। তো ফাইব্রয়েডের বিষয়টা হচ্ছে 3 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত আমরা কিন্তু ফলো আপ করতে পারি। ফাইব্রয়েডে কারো কারো আছে, মানে 75% পেশেন্টের আছে কোনো সিমটমই প্রডিউস করে না, সে হচ্ছে ফাইব্রয়েডের মতো আছে, কোনো সিমটম নেই। তো সেই ক্ষেত্রে যদি সেটার সাইজ 1 থেকে 3 হয় তাহলে খুবই নেগলিজেবল, ওটার জন্য আমাদের কোনো ট্রিটমেন্টের দরকার নেই, জাস্ট অ্যাসিউরেন্স আমরা ওয়েট করবো যে এটা বড় হয় কিনা বা এটার কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা। বাট 3 to 5 সেন্টিমিটার যদি হয়ে যায়, মানে কিছুটা বড়, সেই ক্ষেত্রে আমি দেখব সেই পেশেন্টের কি প্রেগনেন্সির প্রয়োজন কিনা। প্রেগনেন্সির প্রয়োজন যদি হয় তাকে আমি বলবো যে এবার আপনি এটাকে একটু আগে মায়োমেক্টমি করে নেন তারপরে। আর যদি এই ফাইব্রয়েডের সাথে তার প্রেগনেন্সি চলে আসে, আমরা কিন্তু বলি যে একটা অপারেশনে যাওয়ার আগে আপনি একটু দেখেন নিজে থেকে ট্রাই করে 6 মাস বা 1 বছর প্রেগনেন্সি হয় কিনা। যদি দেখা যায় তার প্রেগনেন্সি হয়ে যাচ্ছে তাহলে প্রেগনেন্সির সাথেই কিন্তু ফাইব্রয়েড থাকবে, কোনো খুব বেশি ক্ষতি করে না, এটা ডেলিভারির সময় আমরা একসাথে টার্মিনেট করে দেবো। তার মানে এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, যদি ওই যে বারে মিসক্যারেজ হতে থাকে, রাইট, আমি এই বিষয়ে আসছিলাম যে মিসক্যারেজ যে অনেকের ঘন ঘন হয়, দেখা যায় কারো হচ্ছে শুরুর দিকে হচ্ছে, কারো আবার অনেক পরে হচ্ছে, মানে এটা কেন হচ্ছে? ফাইব্রয়েড কিন্তু মিড ট্রাইমেস্টারে মিসক্যারেজ করে, তার মানে কি আমরা প্রেগন্যান্সিটাকে 3টা ভাগে যদি ভাগ করি, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, সেকেন্ড ট্রাইমেস্টারে ফাইব্রয়েডের জন্য মিসক্যারেজ হয়। তো কোনো পেশেন্ট যদি এসে বলে যে আমার আগেও 2টা প্রেগনেন্সি 4 মাসে বা 5 মাসে মিসক্যারেজ হয়ে গেছে এবং আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাচ্ছে আমার একটা ফাইব্রয়েড আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো ফাইব্রয়েডটাকে আগে রিমুভ করে নিতে, কারণ এই ফাইব্রয়েডের জন্যই মিসক্যারেজ হচ্ছে। আবার কারো আছে এই ফাইব্রয়েড নিয়েই সে প্রেগনেন্সি পুরোটা কন্টিনিউ করছে, কোনো এফেক্ট হচ্ছে না প্রেগনেন্সির উপর কিংবা প্রেগনেন্সির জন্য ফাইব্রয়েডের উপরে, সেই ক্ষেত্রে আমরা শুধু তাকে ফলো আপ করব। সেক্ষেত্রে শুধু ফলো আপ করার প্রয়োজন। আচ্ছা, এই যে রিমুভ করার পরেও আবার হতে পারে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আরও আমার অনেক প্রশ্ন রয়েছে, একটা বিরতিতে আমাদের যেতে হবে। দর্শক, গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে।
আমাদের আজকের আলোচনার বিষয় জরায়ু টিউমার, কারণ, লক্ষণ ও চিকিৎসা আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার বেনজির হক পান্না। আমরা আলোচনায় যাব তার আগে একজন টেলিফোনে দর্শক রয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোথা থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। চ্যানেলের কাছ থেকে বলছি। জি, আপনার সমস্যাটির কথা বলুন। জি, ওই আমার এই ডাক্তার দেখাইছিলাম মাহমুদকে, তারপর হ্যাঁ, আপনি বলুন আপনার সমস্যার কথা বলুন। 8 মাস হয়েছে, এখনো পিঠের ব্যথা কমছে না। তারপরে পিরিয়ড হইলে আমার ব্লাড দেয় না, সমস্যার কারণে আমি ঘুম থেকে উঠতে পারছি না, মাথার মধ্যে খারাপ লাগছে। সেজন্য ডাক্তারের কাছে একটু জিজ্ঞেস করতে চাইলাম। বয়স কত আপনার? 35। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 2টি ছেলে। আচ্ছা, 2টি ছেলে আমার। আচ্ছা, আমরা তাহলে আনসার দিই না। হ্যাঁ, প্লিজ। আচ্ছা, আপনার 35 বছর বয়স এবং আপনার 2টা বাচ্চা আছে। আপনার কমপ্লেইন হচ্ছে আপনার পিরিয়ডে ব্লাডটা কম যাচ্ছে। পিরিয়ডে রক্ত কম যাওয়ার কারণগুলোর মধ্যে একটা হচ্ছে ওজন যদি আপনার হঠাৎ করে বেড়ে যায় সেটা একটা হতে পারে। আপনি যদি হঠাৎ করে ডায়েট কন্ট্রোল করেন, মানে হঠাৎ করে ওয়েট আবার লস করতে থাকেন, সেই ক্ষেত্রে রক্তশূন্যতার একটা বিষয় আছে। তাছাড়া অনেকে জন্ম নিয়ন্ত্রণের পিল ব্যবহার করে থাকে বা বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকে হরমোন রিলেটেড। যদি আপনি হরমোনাল কোনো ব্যবস্থা নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু পিরিয়ডে রক্ত কম যেতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি ডাক্তারের কাছে গিয়ে আরেকবার, আপনার নিকটস্থ ডাক্তারের কাছে গিয়ে আরেকবার একটু হরমোন প্রোফাইলটা করেন, থাইরয়েড থেকে শুরু করে সব ধরনের হরমোন, আর একটা ভালো আলট্রাসোনোগ্রাফি করেন। যদি কোনো প্রবলেম না থাকে তাহলে অল্প রক্ত যাতে না যায়, বেশি রক্ত যায়, আপনি আয়রন খাবেন। আয়রন ট্যাবলেট বিভিন্ন ফরম্যাটে পাওয়া যায়, আপনি আয়রন খাবেন। আচ্ছা, এখন কি উনি আয়রন ট্যাবলেট খেতে পারেন? হ্যাঁ, খেতে পারে, খাচ্ছে কিনা জানি না, খেতে পারে। আয়রন বা ফলিক অ্যাসিড বা বিভিন্ন মাল্টিভিটামিন। ওজন যদি বেশি থাকে ওজন নিয়ন্ত্রণ করতে পারে, ওজনটা একটু নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, আপনি নিশ্চয়ই শুনেছেন। আপনার আর কোনো প্রশ্ন রয়েছে? জি, এই পিঠের ব্যথা আর কোমরের ব্যথা কমছে না। ওইটাও তো ওয়েটের সাথে। ওয়েটটা কত আপনার? ওজনটা কত একটু বলবেন? আমার ওজন তো এখনো মাপি চাই নাই। আচ্ছা, আপনার ওজন হবে 40 হবে। কত হবে? 40 বা 45 এর দূরে। এত কম ওজনে তো পিঠ ব্যথা হওয়ার কথা না। তারপরেও পিঠে যদি নন স্পেসিফিক কোনো কারণ না থাকে, আপনি একটু ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারেন, তাহলে পিঠ ব্যথাটা কমে যাবে। আচ্ছা, আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম যে এই যে বেনাইন টিউমার একবার কারো আপনি অপারেশন করে রিমুভ করা হলে, অপারেশন করা হলে তারপরেও কি আবার ফিরে আসতে পারে? হ্যাঁ, ফিরে আসার সম্ভাবনা আছে। টিউমার যখন আমি জরায়ু থেকে সরিয়ে নিব, ওই অপারেশনটার নাম হচ্ছে মায়োমেক্টমি। মায়োমেক্টমি সব পেশেন্টকে কিন্তু করা যাবে না। কেন? যে কারণ হচ্ছে মায়োমেক্টমি করলে, ওই তো আপনার আনসার। হ্যাঁ, মায়োমেক্টমি যদি আমি করি তাহলে তার রিকারেন্স হওয়ার চান্স থাকে। 40 to 50% পেশেন্ট কিন্তু আবার মায়োমা নিয়ে আসে। আমি শুরুতেই বলেছিলাম এটা এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট। তো বডি থেকে এস্ট্রোজেন কিন্তু মেনোপজের আগে যাবে না, মেনোপজের আগে পর্যন্ত এস্ট্রোজেনটা থাকে। সো আমি যদি ফাইব্রয়েড রিমুভ করি আবারও এখানে হতে পারে। সেই ক্ষেত্রে যেই মেয়েটার ফ্যামিলি দরকার, এখনো ফ্যামিলি কমপ্লিট হয়নি, ওকেই শুধু আমি মায়োমেক্টমি করব এবং তাকে কাউন্সেলিং করে নিব, যেটা হতে পারে। সো আমি মায়োমেক্টমি করার 6 মান্থ বা 1 ইয়ারের পর কিন্তু ফ্যামিলি কমপ্লিট করতে হবে। আর যার অলরেডি ফ্যামিলি কমপ্লিট আফটার 40 ইয়ার্স, অলরেডি তার 40-45 হয়ে গেছে, তার ফাইব্রয়েড আছে, যেহেতু রিকারেন্সের চান্স বেশি, আমি তাকে মায়োমেক্টমি করব না, তাকে আমি পুরো জরায়ুটাই অপসারণ করে দিব। এটাই হচ্ছে এখানকার সমাধান। আচ্ছা, ট্রিটমেন্টের বিষয় একটু আসতে চাই যে ট্রিটমেন্টটা আপনারা কিভাবে করে থাকেন? মানে একাধিক টিউমার কি হতে পারে? হ্যাঁ, একটা জরায়ুতে অসংখ্য মাসল ফাইবার থাকে। একটা মাসল ফাইবার একটা টিউমার তৈরি করতে পারে। তাহলে কি একটা জরায়ুতে
এমনকি অনেকে 50-60টাও টিউমার হতে পারে, ছোট 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 করে, হ্যাঁ, ছোট সাইজ হবে, গোল গোল সাইজ হবে, ছোট ব্রিংয়ের মতো অনেকগুলো টিউমার হতে পারে, আবার একটা টিউমার অনেক বড় হতে পারে এরকম। এখন আসি ট্রিটমেন্ট প্রসঙ্গে। ট্রিটমেন্ট সব সময় সবার দরকার হয় না। যে টিউমারের সাইজ ছোট, মেয়েটার বয়স কম, তাকে কিন্তু আমি শুধু ফলো আপ করতে বলবো। এবং টিউমার না নিয়ে যখন চেম্বারে আসে না, ওদের যেন টিউমারটা আর শরীরে জরায়ুতে নেই, ওরা মানে পুরো বডিতেই টিউমার হয়ে গেছে এমন ধরনের ভয় পেতে থাকে। আসলে এই টিউমারটা নিয়ে তো ভয়ের কিছু নাই। 75% পেশেন্টের কোনো সিমটমই থাকে না। তাদেরকে আমরা বলবো জাস্ট মনিটর করেন, বছরে একবার করে আলট্রাসোনোগ্রাফি করেন। যার রিস্ক ফ্যাক্টর আছে, ওয়েট বেশি, ওয়েট কমাবে, যার এখনও বেবি হয়নি, বেবি প্ল্যান করবে, এগুলো আমরা কাউন্সেলিং করে থাকি। আর যাদের টিউমারটা একটু মাঝারি সাইজ হয়ে গেছে বা সিমটম প্রডিউস করছে, তাদেরকে ইদানিংকালে বিভিন্ন ওষুধপত্র বের হয়ে গেছে। অপারেশনে যে শুধুমাত্র সলিউশন তা কিন্তু না, বিভিন্ন মেডিসিন পাওয়া যায়, ওইগুলো আমরা 3 মাস, 6 মাস, 1 বছরেও সাজেস্ট করে থাকি। ওগুলো টিউমারের সাইজটাকে ছোট করে দেয়, এমনকি ছোট করে দেয়। 5 সেন্টিমিটার ছিল, ওটা 2 করে দিবে। সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিয়ে দেখতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে না, ট্রিটমেন্ট অনেক নেওয়া হয়ে গেছে বা সাইজটা এত বড় যে শুধু ট্রিটমেন্ট ওষুধে কাজ হবে না, তাকে আমার সার্জারি লাগবে। সেই ক্ষেত্রে এইজের উপর ডিপেন্ড করে, ফ্যামিলির উপর ডিপেন্ড করে আমি তার ট্রিটমেন্টটা করব। আমি কি সার্জারি শুধু ইউটেরাসটা ফেলবো নাকি শুধু টিউমারটা ফেলবো, এটা ডিপেন্ড করবে তার পার্সোনাল হিস্ট্রির উপরে। আচ্ছা, এক্ষেত্রে বয়সের সাথে কি ট্রিটমেন্টের কোনো সংযোগ রয়েছে? হ্যাঁ, ওই যে বললাম যে যার ফ্যামিলি দরকার আছে তাকে তো আমি জরায়ু রেখে দিতে হবে, তার তো জরায়ু ফেলে দিলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আপনি একটু বলছিলেন যে মানে জরায়ুতে একাধিক টিউমার হতে পারে বিভিন্ন রকম ভাবে, তো এটা তো আরো বেশি কমপ্লিকেশনস তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা মাল্টিপল ফাইব্রয়েড, যেটাকে আমরা বলি মাল্টিপল ফাইব্রয়েড। মাল্টিপল ফাইব্রয়েড হলে মানে আমাকে প্রথমেই একটু হাইলাইট, মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে, পেশেন্টকে আমার মাথায় দিয়ে দিতে হবে যে আপনার কিন্তু জরায়ুতে একটা টিউমার না। এখানে না আলট্রাসোনোগ্রাফিতে বলে দেয় অনেকগুলো টিউমার, তার মধ্যে 3 থেকে 4টা এই সাইজ আছে। সেই সব ক্ষেত্রে আমরা পেশেন্ট কী ধরনের প্রবলেমগুলো নিয়ে এসেছে, যেমন তার পিরিয়ডে ডিস্টার্ব, অনেক বেশি রক্ত যাচ্ছে, 2-3 মাস পরই রক্ত দিতে হচ্ছে। এক্ষেত্রে টিউমারগুলো কিন্তু মাত্র 2-3 সেন্টিমিটার করে, তাও কিন্তু ওনার ফ্যামিলি কমপ্লিট থাকলে আমাকে একটা সার্জারির কথা চিন্তা করতে হবে। ফ্যামিলি কমপ্লিট থাকলে, ফ্যামিলি ইনকমপ্লিট থাকলে, তখন ফ্যামিলি ইনকমপ্লিট থাকলে আমাকে মেডিসিন দিয়ে এটাকে ছোট করতে হবে যদি আমি পারি, যে দেখা যাচ্ছে ছোট। আর যদি দেখা যায় না তার আসলে ছোট হচ্ছে না, কিংবা তার এখন বাচ্চা খুবই জরুরি বা বয়সটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু ফ্যামিলি কমপ্লিট না, তবু আমাকে ওপেন করে যতগুলো মায়োমা আছে, যত জায়গায় হয়েছে সব রিমুভ করে ইউটেরাসটাকে রেখে আসতে হবে। ইউটেরাস আমি তাকে স্যাক্রিফাইস করতে পারবো না, মানে ফ্যামিলি কমপ্লিট না হওয়া পর্যন্ত। আচ্ছা, আমরা একটু এটার সাথে কি শারীরিক নানা বিষয় আপনি বলছিলেন, একটু খাবার দাবারের কিছু বিষয় বলবেন 1 মিনিটের মধ্যে, যে সুস্থ থাকা, ভালো থাকা, টিউমার আসলে এটা কার হবে বা না হবে এটা তো আসলে বলা যায় না, কিংবা এটা বংশগত একটা ব্যাপার থাকে, একটু পরামর্শ যদি আপনার থাকে। আমার পরামর্শ হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ ফাইব্রয়েড ইউটেরাসে বলাই হয় সবগুলো এফ, মানে ফ্যাটি, ফেয়ার লেডি, এজ 40, হ্যাঁ, এই বিষয়গুলো রিস্ক ফ্যাক্টর। তো অবশ্যই আমার বলার থাকবে যে ওজন নিয়ন্ত্রণে থাকতে হবে এবং সঠিক বয়সে। এখন আমরা তো পড়াশোনা করি, অনেক বেশি পড়াশোনা করি, তাই না? একটা সময় ছিল সবাই 18-20-এর মধ্যে কিন্তু বিয়ে হয়ে যেত, 30-এর মধ্যে ফ্যামিলি কমপ্লিট হয়ে যেত। এখন 30-তে দেখা যায় যে পড়াশোনাই শেষ হয় না। তো পড়াশোনা কিন্তু আলটিমেটলি সারা জীবন করতে হবে। ওজন নিয়ন্ত্রণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওজন নিয়ন্ত্রণ আর ঠিক বয়সে বিয়ে এবং ফ্যামিলি প্ল্যানিং। ঠিক বয়সটা কতটুকু? ঠিক বয়সটা 20 থেকে 30। 20 থেকে 30 ওর ভিতরে, 30-এর পরই ফাইব্রয়েডের চান্সটা বেশি। জি, অনেক ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টর, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।